দেশের মানুষ মনে করেছিল সেনা প্রধান জাতির নায়ক। এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন, তাহলে তিনি জাতীয় ভিলেন হিসেবে জাতির কাছে অভিহিত হবেন। এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল। আমরা যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনা প্রধানের কারণে। সেনাবাহিনীর প্রধান তো নিরাপদে স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। তিনি তো হাসিনাকে পালিয়ে না দিয়ে গ্রেপ্তার করতে পারতেন। দেশের মানুষ মনে করেছিল সেনা প্রধান জাতির নায়ক, তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার পালিয়ে গেল, আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি পরিষ্কার করে বলি সাগর ভাই, 5 তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন, এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন। এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন, তাহলে তিনি জাতীয় ভিলেন হিসেবে জাতির কাছে অভিহিত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন, সেখানেও সেনা প্রধান বাধা দিয়েছেন। এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা আয়না ঘর ভিজিট করতে চেয়েছিলেন, তিনি আয়না ঘরে যেতে বাধা দিয়েছেন। কয়েক মাস পরে যখন যেতে দিলেন, তখন আয়না ঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন। আমি সেনা প্রধানের কাছে জানতে চাই, আপনি 5 আগস্টে জনগণের পাশে যদি সত্যিই দাঁড়িয়ে থাকেন, এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয়, এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন? তাহলে আপনার কি 5 তারিখে জনগণের পাশে দাঁড়ানো, আপনার কি সেটা নাটক ছিল? আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা? এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত। আমি একটি কথা পরিষ্কার করে বলি, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এবং আওয়ামী লীগকে ফিরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছেন, যে রিফাইন্ড করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এনে তাদেরকে নির্বাচনে আনতে হবে। এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেনা প্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায়। ভারত বলছেন অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে, গত 16 বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলো কি অংশগ্রহণমূলক হয়েছিল? আমরা তো দেখেছিলাম সেই 14 সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে, সেখানে 154টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। 18 সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে 8 নির্বাচিত হয়েছিলেন। আবার আমরা যখন 16 সালে এসে দেখলাম আমি দামি নির্বাচনের খেলা, নিজেরা খেলায় মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন, তখন ভারত কেন ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন না? এবং আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনিও তো সেই সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তখন আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন চান নাই। এখন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বলছেন ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন না, তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনের দোহাই দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগকে আবারও দেশে ফিরে এনে তাদেরকে আবারও দেশে প্রতিষ্ঠিত করা। এটাই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি। আমি স্যালুট দেই, আমি শ্রদ্ধাভাজন ভরে আমি ভালোবাসা জ্ঞাপন করি আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে। তাকে স্যালুট জানাচ্ছে এই জন্য যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ক্যাম্পে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি সেই প্রস্তাবকে নাকচ করে পরিষ্কারভাবে বলেছেন যে স্বৈরাচারদেরকে যদি দেশে ফেরাতে হয়, আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে তাদের দেশে ফিরতে দেব না। এমনকি তিনি পরিষ্কার করে বলেছেন মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বক্তব্যটি একটু বিরল। অন্যান্য অনেকে হয়তোবা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়েছেন, কিন্তু তারা সেনা প্রধানের চোখের উপরে চোখ রাঙিয়ে এমন কথা বলেছেন, এমন ইতিহাস আমার জানা নেই। সুতরাং আমরা হাসনাত আব্দুল্লাহকে স্যালুট দেই। আন্দোলনের শুরু থেকেই তিনি সাহসী ভূমিকা রেখেছেন বলে আমি মনে করি। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলি, এই ঘটনার দ্বারা আরেকটি বিষয় কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার। আমরা যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনা প্রধানের কারণে। এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল। আমরা দেখেছি বিপ্লব হওয়ার পরে
আমরা দাবি তুলেছিলেন ছাত্র জনতা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার পদ থেকে সরানোর জন্য, কিন্তু সেনা প্রধান সেখানে বাধা দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয় নাই। বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন, সেখানেও সেনা প্রধান বাধা দিয়েছেন। এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা আয়না ঘর ভিজিট করতে চেয়েছিলেন, তিনি আয়না ঘরে যেতে বাধা দিয়েছেন। কয়েক মাস পরে যখন যেতে দিলেন, তখন আয়না ঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন। আমরা দেখেছি বাংলাদেশের বহুল জনগণের আকাঙ্ক্ষিত পিলখানা হত্যাকাণ্ড। আমি আপনার প্রশ্ন এবং রবি ভাইয়ের জায়গাতে আসবো, আমি এখানে পরিষ্কার করে বলি, পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচারের বাধাগ্রস্ত করে সেনাপ্রধান বলেছিলেন এটা বিডিআররা হত্যাকাণ্ড করেছে, এখানে নো বাট ইফস ফুল স্টপ, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি লক্ষ্য করি, আপনি বলছেন 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছে, যদি না দাঁড়াতো হত্যাকাণ্ড আরো হতো, জনগণের আরো জীবন দেওয়া লাগতো। আমি কথার সঙ্গে একমত। 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, এই জন্য আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি, তাকে সেলুট জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি। দেশের মানুষ মনে করেছিল সেনাপ্রধান জাতির নায়ক, তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার পালিয়ে গেল, আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি পরিষ্কার করে বলি সাগর ভাই, 5 তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন, এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন। এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন, তাহলে তিনি জাতীয় ভিলেন হিসেবে জাতির কাছে অভিহিত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমি সেনাপ্রধানের কাছে জানতে চাই, আপনি 5ই আগস্টে জনগণের পাশে যদি সত্যিই দাঁড়িয়ে থাকেন, এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয়, এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন? তাহলে আপনার কি 5 তারিখে জনগণের পাশে দাঁড়ানো, আপনার কি সেটা নাটক ছিল? আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা, এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত। আর যে বিষয়টি মনিরুল ইসলাম রবি ভাই বলেছেন, তিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক দিন থেকে আমি তাকে চিনি, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছেন, তিনি তার মত দিয়েছেন। কিন্তু আমি আমার মতে বলি, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসী, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন অথবা ক্যান্টনমেন্ট সম্পর্কে তার মন গড়া কোনো বক্তব্য ফেসবুক স্ট্যাটাস দিয়ে পুরো দেশে একটা হইচই ফেলবেন, এত বেশি সাহস হাসনাত আব্দুল্লাহ আছে বলে আমি মনে করি না। এখন আসেন, আমি যে বিষয়টি বলতে চাই, 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যেই কাজগুলো করছেন, আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। আজকে ভারত যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে কাজ করতে বলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরানোর জন্য যেই রেসিপিগুলো দিচ্ছেন, সেই রেসিপি অনুযায়ী তিনি কাজ করছেন মূলত 3টি কারণে। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। এখন আপনি প্রশ্ন করবেন, নিজে বাঁচার জন্য কি করতে চাই? আমরা কিন্তু জাতিসংঘের রিপোর্টে প্রকাশ্য দেখেছি, বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে, অর্থাৎ সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো, এর কিন্তু সঠিক উত্তর আমরা পাইনি। 2 নম্বর কথা, 5 তারিখে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে কত সত্য, কিন্তু 5 তারিখের আগে কিন্তু অনেক জায়গায় সেনাবাহিনীদেরকে আমরা জনগণের বুকে গুলি তাক করতে দেখেছি, এর জন্য কিন্তু সেনাবাহিনী জনগণের কাছে ক্ষমা চায়নি। আরেকটি কথা, আওয়ামী লীগ দলের 626 জন নেতা কর্মী আমরা নিউজের মধ্যে পেয়েছি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে নিরাপদে তারা দেশ থেকে বের করে দিয়েছেন, এরও জবাব তারা দেন নাই। সর্বোপরি কথা, আপনি বলছেন 5 তারিখে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর প্রধান, কত সত্য, কিন্তু সেনাবাহিনীর প্রধান তো নিরাপদে স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তিনি তো হাসিনাকে পালিয়ে না দিয়ে গ্রেপ্তার করতে পারতেন, অথবা জনগণ তো সেই দিন স্বৈরাচারে ফাইসালা করতো, আজকে আমরা শেখ হাসিনার বিচার তো বাংলাদেশে করতে পারতাম। আজকে বাংলাদেশের বিচার কেন বাধাগ্রস্ত হচ্ছে? স্বৈরাচারকে তিনি নিরাপদে পালিয়ে দিয়েছেন, এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না।